আপনার হাতে যদি এখন একটা কলম থাকে, একবার ভালো করে দেখুন তো। দেখতে একদম সাধারণ, তাই না? কিন্তু জানেন কি আপনার হাতে থাকা এই ছোট্ট বলপেনটা আজকের জায়গায় আসতে মানুষের প্রায় ৫,০০০ বছর লেগেছে। হ্যাঁ, প্রায় ৫,০০০ বছর। মানুষ যখন বিশাল জাহাজ বানিয়ে সমুদ্র পাড়ি দিচ্ছে, স্টিম ইঞ্জিন বানিয়ে পৃথিবী বদলে দিচ্ছে, তখনও একটা সত্যিকারের নির্ভরযোগ্য কলম বানাতে পারেনি। শুনতে অবিশ্বাস্য লাগছে? আমারও প্রথমে ঠিক তাই লেগেছিল, কিন্তু আসল গল্পটা এখান থেকেই শুরু। এটা শুধু একটা কলমের গল্প না, এটা একটা আইডিয়ার গল্প। একটা ছোট্ট প্রবলেমের সমাধান খুঁজতে গিয়ে কিভাবে মানুষের লেখার ইতিহাস বদলে গেল, সেই গল্প। তাহলে চলুন স্টোরি অফ ইনভেনশনের আজকের পর্বে ফিরে যাই প্রায় ৫,০০০ বছর আগের পৃথিবীতে, আর জেনে নিই কিভাবে মানুষের হাজার বছরের চেষ্টা একটা সাধারণ কলমকে আজকের জায়গায় নিয়ে এসেছে। ও, নিজের পরিচয়টাই তো দেওয়া হলো না। আমি লাজলো বিরো, আধুনিক বল পয়েন্ট কলমের আবিষ্কারক, আর আজ আমি আপনাকে শোনাব আমার জীবনের সবচেয়ে অবিশ্বাস্য গল্প। তবে আজকের গল্পের শুরুটা আমাকে দিয়ে নয়, শুরু হবে প্রায় ৫,০০০ বছর আগের প্রাচীন মিশর থেকে, কারণ আমার আবিষ্কারের আসল বীজটা রোপণ করা হয়েছিল ঠিক সেখানেই। তখন পৃথিবীতে আজকের মতো খাতা ছিল না, কাগজও ছিল না, আর আপনার হাতে থাকা এই বলপেনের কথা তো মানুষ কল্পনাও করতে পারত না। তারপরেও মানুষ লিখত। প্রথম দিকে তারা ধারালো কাঠি দিয়ে পাথর আর ভেজা মাটির উপর দাগ কেটে নিজের কথা লিখে রাখত। এরপর প্রাচীন মিশরের মানুষ প্যাপিরাস গাছ থেকে লেখার জন্য বিশেষ এক ধরনের পাতা বানানো শুরু করল। এতে লেখা অনেক সহজ হয়ে গেল, কিন্তু নতুন একটা প্রশ্ন সামনে এসে দাঁড়ালো। লেখার জন্য পাতা তো পাওয়া গেল, কিন্তু লিখবে কি দিয়ে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই মানুষ তৈরি করল ইতিহাসের প্রথম দিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখার যন্ত্রগুলির একটি। তারা নদীর ধারে জন্মানো নলখাগড়া গাছ কাটল, তার মাথাটা তির্যক করে ছেটে কালিতে ডুবিয়ে লেখা শুরু করল। আজ আমরা এটাকে বলি রিড পেন। শুনতে খুব সাধারণ লাগে, তাই না? কিন্তু সেই সময় এটা ছিল একেবারে গেম চেঞ্জার। প্রথমবারের মতো মানুষ শুধু মুখে মুখেই নয়, লিখেও নিজের জ্ঞান ভবিষ্যতের মানুষের জন্য রেখে যেতে পারল। আজ আমরা হাজার হাজার বছর আগের সভ্যতার কথা জানি, তার একটা বড় কারণ এই ছোট্ট রিড পেন। কিন্তু এখানেই একটা নতুন ঝামেলা শুরু হলো। এই কলমে খুব বেশি কালি ধরে রাখা যেত না। বড়জোর ২-৪ লাইন লিখলেই আবার কালিতে ডোবাতে হতো। আর এর নিবও খুব দ্রুত ক্ষয়ে যেত, তাই বারবার ছুরি দিয়ে কেটে ঠিক করতে হতো। একবার ভাবুন তো, আপনি পরীক্ষার হলে বসে লিখছেন, আর প্রতি ১ মিনিট পর পর কলমে কালি ভরতে হচ্ছে। কেমন লাগতো? বিরক্তিকর, তাই না? প্রাচীন মিশরের মানুষও ঠিক এই ঝামেলাটাই বছরের পর বছর সহ্য করেছে, কারণ তাদের কাছে এর চেয়ে ভালো কোনো উপায় ছিল না। কিন্তু মানুষের একটা স্বভাব আছে, সে কোনো সমস্যাকে বেশি দিন মেনে নিতে পারে না। একটা সমস্যার সমাধান খুঁজতে খুঁজতেই সে আর একটা নতুন পথ বের করে ফেলে। আর ঠিক সেই বিরক্তি থেকেই শুরু হলো একটা সাধারণ পাখির পালকের অবিশ্বাস্য যাত্রা। একটা সাধারণ পাখির পালক শুনতে খুব অদ্ভুত লাগে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, একসময় এই সাধারণ পালকটাই ছিল পৃথিবীর সবচেয়ে দামি লেখার প্রযুক্তি। মানুষ নতুন কোনো মেশিন আবিষ্কার করেনি, নতুন কোনো ধাতুও ব্যবহার করেনি, শুধু একটা পাখির পালক, আর সেটাই লেখার দুনিয়া বদলে দিল। পরের প্রায় ১,০০০ বছর পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কলম ছিল এই পাখির পালক বা কুইল পেন। তবে সব পালক দিয়ে লেখা যেত না। কারিগররা খুব যত্ন করে রাজহাঁস, হাঁস কিংবা টার্কির বড় পালক বেছে নিতেন। তারপর ছুরি দিয়ে পালকের মাথাটা কেটে একটা সরু নিব বানাতেন। একটু ভুল হলেই পুরো পালকটাই নষ্ট। মানে একটা ভালো কলম বানানো তখন একটা শিল্প ছিল। রিড পেনের তুলনায় এই কলম দিয়ে অনেক বেশি মসৃণভাবে লেখা যেত। ছোট ছোট অক্ষর লেখা সহজ হয়ে গেল। তাই খুব দ্রুত ইউরোপের রাজপ্রাসাদ থেকে শুরু করে স্কুল, আদালত, গির্জা সব জায়গায় এই পালকের কলম ছড়িয়ে পড়ল। রাজারাই তাদের আদেশ লিখেছেন, কবিদের কবিতা, বিজ্ঞানীদের গবেষণা, লেখকদের বই, এমনকি ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ দলিলও এই পালকের কলম দিয়েই লেখা হয়েছে। মনে হচ্ছিল এবার বুঝি মানুষের সব ঝামেলার শেষ। কিন্তু ইতিহাস যেন বারবার একই কথা বলে। একটা সমস্যার সমাধান হলেই নতুন একটা সমস্যা সামনে চলে আসে। এই কলমেও ঠিক তাই হলো। বারবার কালি শেষ হয়ে যেত, আবার কালিতে ডোবাও, আবার লেখো, আবার থামো। আজ আমরা কয়েক সেকেন্ডে একটা স্বাক্ষর করি, পরীক্ষার খাতায় লিখি, কিংবা ডায়েরির পাতায় নিজের মনের কথা লিখে রাখি। সব কিছুই এত স্বাভাবিক মনে হয় যে আমরা ভুলেই যাই এর পেছনে লুকিয়ে আছে প্রায় ৫,০০০ বছরের মানুষের চেষ্টা। কিন্তু পৃথিবী তখন দ্রুত বদলাচ্ছে। শিল্প বিপ্লব শুরু হয়েছে, কারখানা বাড়ছে, ব্যবসা বাড়ছে,
চিঠির সংখ্যা বাড়ছে, সরকারি কাগজপত্র বাড়ছে। এখন আর ধীরে ধীরে লিখলে চলবে না, মানুষের দরকার আরও দ্রুত, আরও নির্ভরযোগ্য একটা কলম। তখন অনেক উদ্ভাবকের মাথায় একই প্রশ্ন এলো, যদি বারবার কালিতে না ডুবিয়ে কলমের ভেতরেই কালি রেখে দেওয়া যায়? ভাবনাটা শুনতে খুব সহজ, কিন্তু বাস্তবে এটাই ছিল সবচেয়ে কঠিন কাজ। কারণ কালি যদি বেশি বের হয় তাহলে সব নষ্ট, আর যদি কম বের হয় তাহলে লেখাই যাবে না। অনেকেই চেষ্টা করলেন, কেউ কিছুটা সফল হলেন, কেউ পুরোপুরি ব্যর্থ। তারপর এলো 1827 সাল। রোমানিয়ার তরুণ উদ্ভাবক পেত্রাকে পোয়েনারু এমন এক ধরনের কলমের প্যাটেন্ট নিলেন যার ভেতরে কালি ধরে রাখার ব্যবস্থা ছিল। এটা ছিল আধুনিক ফাউন্টেন পেনের পথে বড় একটা পদক্ষেপ। এরপর লুইস ওয়াটারম্যান নামের একজন আমেরিকান উদ্ভাবক 1884 সালে এই ডিজাইনকে আরও উন্নত ও নির্ভরযোগ্য করে তুললেন। মানুষ তো ভীষণ খুশি, কারণ এখন আর কয়েক লাইন পরপর কালিতে কলম ডোবাতে হচ্ছে না। মনে হচ্ছিল অবশেষে বুঝি মানুষ তার নিখুঁত কলম পেয়ে গেছে। কিন্তু সত্যিটা ছিল অন্যরকম। ফাউন্টেন পেনের কালি ছিল খুব পাতলা, তাই সুযোগ পেলেই কলম থেকে কালি লিক করত। কখনো পকেট নষ্ট, কখনো জামা, কখনো গুরুত্বপূর্ণ কাগজ। আর ঠিক এই কালি লিক করার সমস্যাটাই বিশ্বমঞ্চে আমার আসার পথ তৈরি করে দেয়। আমি তখন একজন সাংবাদিক। প্রতিদিন সংবাদপত্রের অফিসে যাই, খবর লিখি, প্রুফ দেখি, আর ঘন্টার পর ঘন্টা ছাপাখানার ভেতরে সময় কাটাই। সত্যি বলতে আমি নতুন কোনো কলম আবিষ্কার করার কথা তখন ভাবিইনি। আমি শুধু নিজের কাজটা সহজ করতে চেয়েছিলাম। ফাউন্টেন পেন আমাকে প্রায়ই বিরক্ত করত। একটু অসাবধান হলেই কালি ছড়িয়ে গুরুত্বপূর্ণ কাগজ নষ্ট হয়ে যেত, হাত নোংরা হয়ে যেত। একদিন ছাপাখানায় দাঁড়িয়ে একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। সংবাদপত্রের যে কালি ব্যবহার করা হয় সেটা কাগজে পড়ার কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যায়। আমি কাগজটা হাতে তুলে আঙুল দিয়ে ঘষে দেখলাম, না, একটুও কালি লাগছে না। ঠিক তখনই মাথার ভেতর যেন একটা আলো জ্বলে উঠল। যদি এই দ্রুত শুকিয়ে যাওয়া ঘন কালিটাই কলমে ব্যবহার করা যায়? সেদিন বাড়ি ফিরে আমি আর অপেক্ষা করিনি। ফাউন্টেন পেন খুলে ছাপাখানার সেই ঘন কালি ভরলাম, তারপর লিখতে গেলাম। কিন্তু কিছুই হলো না, এক ফোঁটা কালিও বের হলো না। তখনই বুঝলাম সমস্যা কালিতে নয়, সমস্যা কলমের ডিজাইনে। ফাউন্টেন পেন বানানো হয়েছে পাতলা কালির জন্য, ঘন কালি সেই সরু নিব দিয়ে বের হওয়ারই কথা না। সেই রাতটা আমার একটুও ঘুম হয়নি। বারবার একই প্রশ্ন মাথায় ঘুরছিল, যদি নিব দিয়ে না হয় তাহলে কালি বের হবে কিভাবে? পরদিন আমি আমার ভাই জর্জ বিরোর সঙ্গে কথা বললাম। জর্জ ছিল একজন রাসায়নিকবিদ। আমি তাকে বললাম, আমাদের এমন একটা কলম বানাতে হবে যেটা ঘন কালি দিয়েও লিখতে পারবে। জর্জ একটু হেসে বলল, তাহলে কলমটা নতুন করে ডিজাইন করতে হবে। সেদিন থেকেই আমাদের ছোট্ট ওয়ার্কশপে শুরু হলো পরীক্ষা। দিনের পর দিন, রাতের পর রাত আমরা শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজছিলাম, কালি কাগজে পৌঁছাবে কিভাবে? একদিন আমি টেবিলের উপর রাখা একটা ছোট্ট স্টিলের বল হাতে নিয়ে খেলা করছিলাম। হঠাৎ মনে হলো, যদি এই বলটাই ঘুরে ঘুরে কালি বাইরে নিয়ে আসে, যদি কলমের মাথায় এমন একটা ছোট্ট বল বসানো যায় যেটা লিখতে লিখতে নিজেও ঘুরবে আর ভেতরের কালি ধীরে ধীরে কাগজে পৌঁছে দেবে। ভাবনাটা শুনতে যত সহজ, বাস্তবে ততটাই কঠিন। বলটা যদি সামান্য ঢিলে হয় তাহলে সব কালি বেরিয়ে যাবে, আর যদি সামান্য শক্ত হয় তাহলে বল ঘুরবেই না, মানে কলম দিয়ে একটা দাগও টানা যাবে না। তবু আমি আর জর্জ থামিনি। একটার পর একটা নকশা বানিয়েছি। কখনো কালি বের হয়নি, কখনো এত বেশি বের হয়েছে যে পুরো কাগজ নষ্ট, কখনো বল আটকে গেছে। অনেকে বলেছিল, এত কষ্ট করে কি হবে, ফাউন্টেন পেন তো আছেই। কিন্তু আমি জানতাম মানুষ আরও ভালো কিছু পাওয়ার যোগ্য, আর সেই বিশ্বাসটাই প্রতিদিন আমাকে আবার টেবিলে ফিরিয়ে আনত। বহু বছরের ব্যর্থতার পর অবশেষে সেই দিনটা এলো, যেদিন প্রথমবার আমাদের নতুন কলমটা ঠিক যেভাবে ভেবেছিলাম সেভাবেই একটানা লিখে গেল। না কালি লিক করল, না বারবার থেমে গেল। সেই মুহূর্তটা আমি আজও ভুলতে পারিনি। 1938 সালে আমি আমার নতুন কলমের প্যাটেন্ট নিলাম। কিন্তু জীবনের পরিকল্পনা সবসময় আমাদের মতো হয় না। ইউরোপে তখন যুদ্ধের কালো ছায়া। পরিবার সহ হাঙ্গেরি ছেড়ে আর্জেন্টিনায় চলে গেলাম। নতুন দেশ, নতুন জীবন, কিন্তু কলমকে নিখুঁত করার চেষ্টা বদলায়নি। সেখানে থাকা অবস্থাতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, আর এই যুদ্ধই আমার কলমের ভাগ্য বদলে দিল। তখন যুদ্ধবিমানগুলো যত উপরে উঠত, বাতাসের চাপের কারণে ফাউন্টেন পেন লিক করত। পাইলটদের জন্য এটা ছিল বড় ঝামেলা, কিন্তু আমার বল পয়েন্ট কলমে সেই সমস্যা ছিল না। ঘন কালি আর ছোট্ট ঘূর্ণায়মান বল দুটো মিলেই কালি নিয়ন্ত্রণে রাখত। এই কারণে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স আমার কলমে আগ্রহ দেখায় এবং আমার আবিষ্কার ধীরে ধীরে পৃথিবীর নজরে আসতে শুরু করে।
আমি একটা ভালো কলম বানাতে পেরেছিলাম, কিন্তু পৃথিবীর প্রতিটি মানুষের হাতে সেটা পৌঁছে দেওয়া আমার একার পক্ষে সম্ভব ছিল না। ঠিক তখনই এই গল্পে প্রবেশ করলেন মার্সেল বিচ নামের একজন ফরাসি উদ্যোক্তা। তিনি আমার ডিজাইনের সম্ভাবনা বুঝতে পেরেছিলেন। আমার নকশার লাইসেন্স নিয়ে তিনি উৎপাদনের পুরো পদ্ধতিটাই নতুন করে সাজালেন। তার লক্ষ্য ছিল একটাই, ভালো মানের কলম, কিন্তু সবার নাগালের দামে। তিনি তার প্রতিষ্ঠানের নাম দিলেন BIC বা বিক। খুব অল্প সময়ের মধ্যেই স্কুলে, অফিসে, ব্যাংকে, হাসপাতালে, পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশে এই বল পয়েন্ট কলম ছড়িয়ে পড়তে লাগল। একসময় প্রতিদিন কোটি কোটি মানুষ এই প্রযুক্তি ব্যবহার করতে শুরু করল। তখন আমি বুঝলাম, আমি শুধু একটা নতুন কলম বানাইনি, আমি মানুষের লেখার অভ্যাসটাই বদলে দিয়েছি। আজ আমরা যখন কয়েক সেকেন্ডে একটা স্বাক্ষর করি, পরীক্ষার খাতায় লিখি, কিংবা ডায়েরির পাতায় নিজের মনের কথা লিখে রাখি, সবকিছুই এত স্বাভাবিক মনে হয় যে আমরা ভুলেই যাই এর পেছনে লুকিয়ে আছে প্রায় ৫,০০০ বছরের মানুষের চেষ্টা। প্রতিটি বড় আবিষ্কারের পেছনে থাকে শত শত ছোট চেষ্টা, হাজারো ব্যর্থতা আর অসংখ্য মানুষের অবদান। প্রাচীন মিশরের রিড পেন, পাখির পালক কিংবা ওয়াটারম্যানের ফাউন্টেন পেন না থাকলে আজ হয়তো আমিও এই বল পয়েন্ট কলম তৈরি করতে পারতাম না। আমি কলম আবিষ্কার করিনি, মানুষ তা আমার অনেক আগেই করে ফেলেছে। আমি শুধু সেই দীর্ঘ যাত্রায় আরেকটি ধাপ যোগ করেছি। আপনার হাতে থাকা বল পেনটির দিকে একবার তাকিয়ে দেখুন। হয়তো আজ থেকে আর এটাকে শুধু একটা সাধারণ প্লাস্টিকের টুকরো মনে হবে না, মনে হবে এটা ৫,০০০ বছরের মানুষের জ্ঞান, চেষ্টা, ব্যর্থতা আর এগিয়ে যাওয়ার ইচ্ছার প্রতীক। আমি লাজলো বিরো, এটাই ছিল আমার গল্প, আর এটাই ছিল একটা সাধারণ কলমের অসাধারণ যাত্রা। যদি আজকের এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন পরের পর্বে কোন আবিষ্কারের গল্প শুনতে চান। আর স্টোরি অফ ইনভেনশনের পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের স্টোরি অফ ইনভেনশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখুন। আমি আবার ফিরব আরেকটি সাধারণ জিনিসের অসাধারণ গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।